আজকে তো 2 বিলিয়নের উপর মুসলিম বলা হয়, কিন্তু আমাদের আসলে যে বাস্তবতাটা, আমরা যে কতটা পিছিয়ে আছি। সবাই কিন্তু হাতে পেয়ে গেছি বয়কটের লিস্ট। আচ্ছা, বয়কটের লিস্টের অ্যাপ ট্যাপ দেখা শুরু করলাম। আচ্ছা, ম্যাকডোনাল্ডস খাইতে পারবো না, বা কেএফসি থেকে শুরু করে স্টারবাকস, মানে লোশন শ্যাম্পু যা আছে, আমি দেখলাম যে দুনিয়ার ভাই কিছুই করতে পারতেছি না। তখন একদিন আমার কাছে মাথায় খেললো যে ভাইয়া আমি কই, আমরা মুসলমানরা কই, আমরা খালি সেবন করি। ইয়েস, উই শুড বয়কট, বাট উই নিড টু টক অ্যাবাউট অ্যান অল্টারনেটিভ। তোমার যত স্বপ্ন এবং ভোগ বিলাস সবকিছু হচ্ছে কি ওরা প্রডিউস করে, তুমি কনজিউম করো। দেন আসলে তোমার ব্রেইন পাওয়ারটা কি? শত কন্ট্রোভার্সির মধ্যেও কিন্তু আল জাজিরাই এখন আমাদেরকে দেখতে হয়। ওয়াই? বিকজ দে ক্রিয়েটেড অ্যান অল্টারনেটিভ। এখন অনেক কিছু বলা যায় যে এডের মধ্যে এটা দেখছিলাম, ওইখানে তোমার একটা মিউজিক ছিল, বাট দিনের শেষে তুমিও কিন্তু আল জাজিরাই দেখো, কারণ তোমার আর কোনো অপশন নাই। বিশাল বিশাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলি, একাডেমিক ইনস্টিটিউট বলি, আমরা দেখি ওখানে জায়গা মতো একটা জিবিস বসে আছে। ও তো আন্দাজে এখানে বসে না। মুসলমানরা যে ট্যালেন্টেড সায়েন্টিস্ট না সেটা কিন্তু না, বাট মুসলমানরা কখনোই ওই বোর্ড গুলাতে, ওই জায়গাগুলোতে, ওই এঙ্গেজ গুলো করাকে তারা অপ্রয়োজনীয় মনে করে। আমরা দেখা যাচ্ছে খুব শর্ট টাইমে একটা ইমোশনাল একটা ডিসিশন নিয়ে আমরা যেটা করি, যেটাকে আমরা একটা লং লাস্টিং একটা দিয়ে যাই, সেটা আমাদের প্রোডাক্ট থেকে তৈরি করা থেকে শুরু করে সবই জায়গাতে। আমরা একদিনে ফেসবুক, একদিনে ইউটিউব, একদিনে ফাইবার, একদিনে ব্ল্যাক রক কোনো কিছু আমরা বানাইতে পারবো না। বাট আমরা যদি কমিটেড থাকি, একটা সিগনিফিকেন্ট রোল প্লে করতে পারি, যেটা আমরা মনে করি যে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা কিন্তু একদিক দিয়ে বলছি যে তাদেরকে মারা হচ্ছে, কিন্তু তারা যে মরতেছে এবং এটা যে ইম্প্যাক্ট করতেছে, এইটার যে স্যাক্রিফাইসের যে জিনিসটা, এটা কিন্তু আমরা হারে হারে আমরা মানে বিশেষ করে ওয়েস্টার্ন বলে আমরা টের পাইতেছি। ওরা যদি কোনো কিছু না করে এত এত মানুষজনকে যদি জাগরণ করতে পারে, তাহলে আমরা কিভাবে মিলিয়ন মানুষগুলিকে উঠে আসতে পারি? তোমরা এত টাকা দিয়ে তোমরা আসলে কি করতেছো? তুমি একটা গাড়িতে চড়ো যেটা একটা জার্মান গাড়ি, তুমি একটা ঘড়ি পরো যেটা একটা ইউরোপ আমেরিকাতে বানানো। আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের আজকে আবারও তিন ভাইয়ের পডকাস্ট। তো আমি ইয়াহিয়া আমিন, মেজো ভাই ইমরান আমিন এবং বড় ভাই জাকারিয়া আমিন, আমরা তিনজন আবার জয়েন করছি টু টক অ্যাবাউট সামথিং ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে গণহত্যা হচ্ছে পৃথিবীতে প্যালেস্টাইনদেরকে, এবং আমরা দেখি, আমরা মোবাইলে দেখি এবং আমরা খুবই হতাশ হই। বাট আসলে আমরা শিক্ষিত মুসলমানরা যারা গ্লোবালি ছড়ায় আছে, আমি বাংলাদেশে, দুই ভাই অস্ট্রেলিয়াতে, মোটামুটি সবারই কম বেশি ট্রাভেল করা হয়েছে এবং আমরা খুবই অ্যাওয়্যার যে কি হইতেছে প্যালেস্টাইনে। সেই ক্ষেত্রে আসলে মুসলমানদের, এডুকেটেড মুসলমান, তাদের আসলে কি করণীয় বা কি করবে, বা মানে মিনিংফুল রিফ্লেকশনটা আসলে কি হওয়া উচিত? এগেইন আমি প্রথমে বলে নিতে চাই যে আমাদের কারোর কাছে এটার কোনো স্পষ্ট উত্তর নাই। অল অফ আস আর ট্রাইং টু ফিগার আউট, সেটা স্কলারদের সাথে কথা বলে, নিজেদের মধ্যে আলোচনা করে। সো এইভাবে জিনিসটাকে দেখার কিছু নাই যে আমরা একেবারে মানে বিরাট আলেম যারা আসলে এক্স্যাক্টলি আপনাদেরকে একটা গাইডলাইন দিব অডিয়েন্সকে। রাদার দিজ আর সাম ভেরি ইম্পর্টেন্ট ফুড ফর থটস, যেটাকে ডেফিনেটলি আপনারা আপনাদের স্কলারদের সাথে আপনারা ক্রস চেক করতে পারেন। অ্যান্ড এটাকে কোনো ওয়ার্ডিক বা ফতোয়া হিসেবে দেখার কিছুই নাই। আম, তো প্রথমেই ইমরান এবং ভাইকে মানে ফ্লোর ওপেন করে দিই যে আহ, অনেক দিন ধরে হচ্ছে, এবং মানুষের ইতিহাসে গত 100 বছরে এরকম লম্বা সময় ধরে একটা গণহত্যা চলতেছে। আহ, এইটা আনবিলিভেবল, স্পেশালি কনসিডারিং দ্যাট সারা পৃথিবীতে এত মুসলমান ছড়ায় আছে, এবং এখানে অবশ্যই ধর্ম একটা ইম্পর্টেন্ট পার্ট যখন এই এথনিক ক্লেন্সিংটা হচ্ছে এবং গণহত্যাটা বা জেনোসাইডটা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সবসময় ফিল করি যে আমরা তো কি করলাম বা কি করতেছি, কি করার কথা কি করতেছি, কি হওয়ার কথা কি হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোদের কাছে জিনিসটা, তোরা কিভাবে চিন্তা করো যে আসলে কি করার কথা আর কি হচ্ছে? আমাদের ইমরান, শুরু কিছুই করতে করার কথা পারিস। না। আমরা তো তাই করতেছি, তাই না? আমি তো যেহেতু এখানকার একটা মসজিদের আমি সেক্রেটারি হিসেবে আসি, তা আমার কাছে যেটা হয় যে আমার কাছে প্রচুর ফোন আছে। হ্যাঁ, এবং ওয়ান অফ দ্য টাফ ফোন কল আমি যেটা পাই সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাকে, এবং একজন না বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান আর কি, অজি হোয়াইট আর কি, তারা ফোন করছে, ফোন করে বলছে যে হ্যালো মেট, that policy, but the Palestine thing that really concerned me. I was like, okay, yeah, it's very sad and all these things. দেন মানে এরপর ও যে কোশ্চেনটা করে সেটা মানে মানে হার্ট ব্রেকিং। এটা মানে বিভিন্ন ভাবে যদি আমি এটা সামারাইজ, সে বলে যে that how guys, how the Muslim world are not doing anything. মানে সে খুবই সারপ্রাইজ হয়েছে, কারণ ইসরায়েল তো এমন না যে ইসরায়েল মানে আমেরিকার পাশের একটা দেশ বা এটা ইউকের পাশের একটা দেশ। এটা তো টোটালি সারাউন্ডেড বাই হচ্ছে মুসলিম কান্ট্রি, মানে দুই দিকের বর্ডারই, একটা হচ্ছে ইজিপ্টের বর্ডার, একটা হচ্ছে জর্ডানের বর্ডার, সব মুসলিম কান্ট্রিতে মাঝখানে তারা এইভাবে করে করে যাচ্ছে, মানে যেটা ইচ্ছে সেটা করে যাচ্ছে। মানে এইটা মানে মানে একটা অজির কাছে যে মানে একদম টোটালি রিলিজিয়ন থেকে বাইরে, মুসলিমদের থেকে আরো বাইরে, তার কাছেও সারপ্রাইজ এটা কিভাবে আমরা এই জিনিসগুলি দেখতেছি আর ওরা কিভাবে এই জিনিসটাকে করতেছে।
সো এটা মানে অ্যাবসলিউটলি মানে আমরা আহ, আজকে তো 2 বিলিয়নের উপর মুসলিম বলা হয়, কিন্তু আমাদের আসলে যে বাস্তবতাটা, আমরা যে কতটা পিছিয়ে আছি এবং আমাদেরকে যে একদম মানে মানে সহজ বাংলা যেন একটা ন্যাংটা করে দেওয়ার মতো অবস্থা, সেইটাই আসলে এখানে করে দিয়েছে আর কি। তো দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে যে কারণে আমি আজকের এই পডকাস্টটা মনে হয়েছে যেটা আমাদের করা দরকার ছিল, সেটা হচ্ছে যে মানে রিসেন্টলি এই যা আমরা হয়তো অনেকেই দেখেছি যে মানে একজন প্রফেসর এবং রাইটার, সে হচ্ছে গিয়ে প্যালেস্টাইনের আর কি। তো সে একটা কবিতা লিখেছে এবং এখানে খুব মানে সুন্দর কিছু লিখছে, একটা লং কবিতা, বাট আমি জাস্ট প্রথম 3টা লাইন আমার যেটা আমার কাছে আজকে লিখছে, সেটা লিখছে যে ইফ আই মাস্ট ডাই ইউ মাস্ট লিভ। মানে আমি যদি মারাই যাই, তুমি মানে তোমাকে বাঁচতেই হবে। তো কেন বাঁচতে হবে? ও যেটা বলছে যে টু টেল মাই স্টোরি, যে আমার গল্পগুলি যেন তুমি বলো। কারণ হচ্ছে যে এইটাও যেমন একরকম সত্য যে মানে ইসরায়েল কতভাবে করছে, এটাও কিন্তু সত্য যে গাজার যে লোকজন তারাও কত ভাবে সাস্টেইন করতেছে এবং কত রকমের যে স্টোরি গুলি আছে, যে কারণে এই এই ধরনের অ্যাপেটাইজ গুলি এতদিন ধরে চলতে যাচ্ছে। এবং সেখান থেকে আমাদের এটা নেওয়া যে একটা মানুষকে যখন কমপ্লিট করে এবং সে যখন বারবার বারবার করে হচ্ছে, আমরা তাদেরকে শহীদ বলি অথবা তাদেরকে বিরোধ বলি, সেটাও কত রকম ভাবে মানুষকে এফেক্ট করে। যে কারণে কিন্তু আজকে আমরা অস্ট্রেলিয়াতে, ইউকেতে এবং ইউএসএ তো অবশ্যই যে আমাদের দেখতেছি যে ইভেন নন মুসলিমরা তারাও আগে আসতেছে, তারাও এই এই জায়গাগুলিতে তারা প্রোটেস্ট করতেছে যে আচ্ছা এটা কেন হচ্ছে, এবং ইউনিভার্সিটিগুলিতে তারা ক্যাম্প করছে এবং ট্রেন করছে, উইচ ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। ইমরান, মেলবোর্নের কি অবস্থা? হ্যাঁ, অনেক অনেক কিছু বলতে হয়, কোত্থেকে শুরু করবো। ফার্স্ট অফ অল ভাইয়া যেটা বললা, ওই থ্রেডটা যদি টেনে নিয়ে আসি, যে দ্য রেজিলিয়েন্স, এই যে অত্যাচার হচ্ছে গাজাবাসীর উপর, সেটা আসলে মানে সহ্য করা ডিফিকাল্ট। আমরা যারা মুসলিম, এমনকি নন মুসলিম যদি বলি, ভাইয়া যেটা বললা যে নন মুসলিম অনেকে, আমি আমার ওয়ার্ক প্লেসে যদি বলি, আমার কমিউনিটিতে যারা নন মুসলিম আছে, তারা কিন্তু এটা নিয়ে সিরিয়াসলি কনসার্ন। তো এটা নট যে শুধু মুসলমানদের কনসার্ন, এটা সবারই কনসার্ন। এবং আমরা রিসেন্টলি দেখছি যে ইউএসএ তে জেন জেড যেটাকে বলে, তারা যে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করছে, আউট অফ জাস্ট নট এনি পলিটিক্যাল এজেন্ডা, কোনো পলিটিক্যাল এজেন্ডা কিন্তু নাই, সরাসরি বিকজ অফ হিউম্যানিটি, দ্যাটস ফর শিওর। এখন আমি পয়েন্টে ফেরত যাই, মানে আমি ইয়াহিয়া যে পয়েন্টটা দিয়ে শুরু করছে, সেটা হচ্ছে যে আমাদের আজকে যে ডিসকাশন, সেই ডিসকাশনটা হচ্ছে যে আমরা কি করতে পারি। এবং এখানে আমি আমার পার্সোনাল রিফ্লেকশন দিয়ে শুরু করি। যখন অক্টোবর 7 পরে ঘটনা শুরু হইলো, এবং আমরা মুসলমানরা কিন্তু কিছু জিনিসে খুব মানে মানে ফাটাফাটি, সেটা কি, উইদিন 2-3 উইকস এর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর অনেক ওয়েবসাইট বের হয়ে গেল, সুন্দর সুন্দর অ্যাপস চলে আসছে সবার ফোনে। কি অ্যাপস? যে বয়কটের লিস্ট, ঠিক আছে, সবাই কিন্তু হাতে পেয়ে গেছি বয়কটের লিস্ট। আচ্ছা, বয়কটের লিস্টের অ্যাপ ট্যাপ দেখা শুরু করলাম, আচ্ছা ম্যাকডোনাল্ডস খাইতে পারবো না, বা হালাল হামি জ্যাক্স, কেএফসি থেকে শুরু করে স্টারবাকস যা আছে, মানে লোশন শ্যাম্পু যা আছে, আমি দেখলাম যে দুনিয়ার ভাই মামা কিছুই করতে পারতেছি না। তখন একদিন আমার কাছে মানে মাথায় খেললো যে ভাইয়া আমি কই, মানে আমি কই মানে আমরা মুসলমানরা কই। আমি তো দেখি দুনিয়ার যা করতাম, মানে যা ইউজ করতাম, যা খাইতাম, সবকিছুর মধ্যে ওই একটা কান্ট্রি ঢুকে গেছে, ওই ওই কান্ট্রিটা, বুঝছো না? তো এখন তখন আমার মনে হইলো যে আমরা সুবহানাল্লাহ, আমরা কিভাবে একটা জাতিতে পরিণত হয়েছি, একটা সম্প্রদায়ে পরিণত হয়েছি, যারা হচ্ছে গিয়ে একটা ফুড চেইন যদি বলি, এগ্রিকালচার ক্ষেত্রে, তারপরে হচ্ছে গিয়ে যে তোমার ইউজের ক্ষেত্রে, একদম ফুড চেইনের নিচে, নিচে মানে হচ্ছে গিয়ে ইউজার। আমরা হচ্ছে গিয়ে ইউজ করি, আমরা খালি সেবন করি, আমরা খালি সেবক, মানে সেবন করি আর কি, হ্যাঁ, ইউজার কনজিউম করি। কমিউনিটি। তো তখন আমার কাছে ভয়াবহ হিট করছে, মানে বিশ্বাস করে আমার কাছে ভয়াবহ হিট করছে যে yes, we should boycott, we should send a message, but we need to talk about an alternative. এটা নাম্বার ওয়ান। সো এই পার্টটা আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট ফার্স্টে বোঝা। এখন এটার কারণ কি এবং আমরা কি করতে পারি, সেটাতে যদি আস্তে আস্তে আসি। প্রথমে আমার কাছে যে কারণটা মনে হয়েছে যে কেন, এই ক্ষেত্রে একদম ফার্স্ট, এবং একটা হাদিস আমি না বললেই না, আমি হাদিসটা শেয়ার করবো, যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সাথে বসেছিলেন। তখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়েটা বর্ণনা দিচ্ছেন যে এমন একটা দিন আসবে উম্মতের, যে উম্মতকে খেয়ে ফেলার জন্য, মানে খেয়ে ফেলার জন্য নন মুসলিমরা বা অন্যান্য বাকি যারা আছে, তারা একজন ডাক দিবে, এই এটাকে ধর, এটাকে খা, এরকম একটা বর্ণনা আসছে। আমি একটু জাস্ট নিজের মতো করে বললাম হাদিসটা।
তখন সাহাবীরা বলল, নবীজি এটা কেন হবে? আমরা কি সংখ্যায় অনেক কম থাকবো? মানে উইল বি মানে স্মল ইন নাম্বারস? তখন প্রফেসর বলছেন, না, মেইন যে ২ টা রিজন উনি বলছেন হাদিসে আসছে, খুব ইম্পোর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে হুব্বুল দুনিয়া। এটা হচ্ছে গিয়ে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং ডিসলাইক টু ডাই, মানে আমি মরতে চাই না। এই যে ২ টা রিজন, সেটা কিন্তু আমাদের প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো এটা আমাদের ১ম এ মনে রাখতে হবে যে আসলে আমাদের নবীজি কি বলে গেছেন, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটা নাম্বার 1। সেকেন্ড যে পয়েন্টটা আমি বলব, আমি কিন্তু রিজন খুঁজতেছি। মানে আই এম সার্চিং ফর রিজন, যে কেন আমি আজকে আসলাম। আমি সলিউশনে আমরা ডেফিনিটলি আমরা আজকে কথা বলবো, বা আমাদের কি মনে হয় যে হোয়াট উই ক্যান ডু। বাট আমি রিজনটা বলি। রিজনটা আমি পাইছি, আমি শেখ সামি হামদির কথা আমরা এখন জানি। আমরা হি ইজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট জিওপলিটিক্যাল পারসন, অ্যানালিস্ট। উনি দুবাইতে আছেন, হি ইজ ফ্রম ইউকে। এন্ড ওনাকে এখন এই সময়, মানে এই সময় বলতে হচ্ছে কি, এই যে জেনোসাইডের পর থেকে সময় আমরা খুব ফলো করি। তো ওনার একটা লেকচারে উনি খুব সুন্দরভাবে বলছেন, আই রিয়েলি লাইকড ইট, ইট রেজোনেটেড উইথ মি, ইজ আমরা মুসলমানরা as a personal level এবং community level have been so much busy with আমাদের রিচুয়ালস, নামাজ, রোজা, জাকাত, হজ, which is important, এবং আমাদের পরকাল, এটা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি, আমরা ভুলে গেছি যে আমাদের একটা গোল্ডেন এজ বলে একটা এজ ছিল। খেয়াল করে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। গোল্ডেন এজ হচ্ছে যে টাইম অফ 500-600 প্লাস হিজরি, যখন there were people like ইবনে খালদুন, people like ইবনে সিনা, এবং আরো আলকেমির মতো সায়েন্টিস্ট, প্যাথোলজিস্ট, বায়োকেমিস্ট। তারা কি করছে? তারা কিন্তু শুধুমাত্র চিন্তা করে নাই যে আমাকে নামাজ রোজার মধ্যে নিজেকে আটকে রাখতে হবে। তারা চিন্তা করছে যে আমি যখন বাইরে গেছি, তারা যখন বাইরে গেছে, অ্যালকেমি যখন বাইরে গেছে, যারা যখন বাইরে গেছে মানে আকাশ দেখছে, তারা চিন্তা করছে যে আচ্ছা, আকাশে সুন্দর তারা বলে সুবহানাল্লাহ বলে আমি বসে থাকবো না, রাদার সে চিন্তা করছে আমি কিভাবে এটাকে বেটার দেখতে পারি। টেলিস্কোপ নিয়ে আমি চিন্তা করছি, তারার দিক নিয়ে চিন্তা করছে। তার মানে কি, তারা চিন্তা করছে যে বিয়ন্ড দ্য রেগুলার চিন্তা আমরা যেটা করি, যে শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বসে থাকা, বা আমার মানে রিচুয়ালের মধ্যে বসে থাকা। বাট তারা চিন্তা করছে আমি কিভাবে নলেজ গেইন করতে পারি যেটা হিউম্যানিটির জন্য কাজ করবে। এখন আমি যদি সামারিতে আসি, যে পয়েন্টটা উনি বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমরা মুসলমানরা যদি কন্ট্রিবিউশন দেখি, মানে আমি জাস্ট এই ফ্লোরটা এখন ওপেন করতে চাই, যে আমি যদি দেখি যে আমার মুসলমানদের গত 50 বছরে হিউম্যানিটির জন্য কন্ট্রিবিউশন কি, আনফরচুনেটলি ইজ ভেরি হার্ড টু গেট। আমি জানি আমি গাজা থেকে অনেক দূরে সরে আসছি, বাট আমার কাছে মনে হচ্ছে আজকের টপিকটা হওয়া উচিত এইটা, যে আমরা মুসলমানরা কোথায়, কিভাবে এখানে আসলাম, এবং কিভাবে এখান থেকে বের হয়ে আসবো। তো আমি এটা বলে ফ্লোরটা ওপেন করতে চাই ইয়াহিয়ার জন্য। ইয়াহিয়া, as he is working in a particular aspect, মেন্টাল হেলথ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন আছে, ভাইও ডেফিনেটলি আমরা কাজ করতেছেন, আমিও চেষ্টা করতেছি খুব ছোট স্কেলে, আমি কেন কিছু করতে পারতেছি না আনফরচুনেটলি মনে হয়। কি করতে পারি? না, এখানে তো আমাদের মেন্টাল একটা স্ট্রেংথের একটা বড় একটা বিষয় আছে, যে আমাদের দেখা যায় একটা মেন্টাল একটা স্টেমিনাটাই একটা চেঞ্জ হয়ে গেছে। এবং মানে বলতেই হয় যে আমাদের যে এই যে এখনকার যে আমরা যেসব ভিডিওগুলি দেখতেছি, যারা গাজার এই জিনিসগুলি আমাদেরকে অনেক রকম ভাবে মানে কষ্ট দিয়ে যাচ্ছে, আমাদেরকে স্ট্রেস গুলিকে নিয়ে যাচ্ছে। যেমন আমরা এবং এখন আমাদের ছেলে পেলেদেরকেও দেখলে আমরা দেখি যে কিছু হলেই তারা খালি বলে বোরিং, এবং এটাতে এই যে একটা টোটাল একটা মেন্টাল একটা ডিসঅর্ডার মধ্যে যাচ্ছে। আমি মনে করছি যে এটা দিয়ে যদি ইয়াহিয়া প্রথমে শুরু করিস, তাহলে আমার ওইটা নিয়ে আমি আরো ইয়ে করতে পারবো আর কি। এখানে মানে আমার কাছে মনে হয় যে আমি প্রথমে একটা পার্ট আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে কি যে ধরো এখন তো সবাই মোটামুটি হজে, তুই যদি যে কোনো একটা হাজিকে 5 বছর আগে হোক 2 বছর আগে হোক, তুই তাকে জিজ্ঞেস করো যে আচ্ছা তুমি কি আলবাইক খাবা না কেএফসি খাবা, সবাই আলবাইক খাবে। তো কেএফসি বয়কট হইলো কেমনে? আলবাইক দিয়ে। কেন? বিকজ আলবাইক একটা বেটার প্রোডাক্ট একটা বেটার প্রাইসে দেয়, খেলা শেষ। সো দিনের শেষে মুসলমানরা যখন বয়কটের চিন্তা করে, মুসলমানদেরকে চিন্তা করতে হবে প্র্যাকটিক্যালি ইন দ্য লঙ্গার যে ভাই আমি আসলে কি ওদের থেকে বেটার প্রোডাক্ট বেটার প্রাইসে বানাই কিনা, আমার কি এক্সিলেন্স লেভেল আছে কিনা, আমি কি মার্কেটে তার সাথে কম্পিট করে পারবো কিনা। সো আমাদের জন্য বয়কট করতে আমি কাউকে মানা করতেছি না, মানে আমি বোঝার চেষ্টা করতেছি বয়কট দিয়ে আলটিমেটলি লং রানে
কোনো কিছুই অ্যাচিভ হবে না যদি না আমরা একটা বেটার অল্টারনেটিভ, মোর এক্সেলেন্ট প্রোডাক্ট আমরা নিয়ে আসতে পারি। সো জাস্ট এক্সাম্পল অফ আলবাইক আমি এই জন্য বললাম যে আলবাইক কেএফসি কে বহু আগে হারাই দিছে। সো সৌদি আরবে এখন কেএফসি বয়কট করা না করা একই কথা। আপনি যদি সৌদি আরবে রিসেন্টলি যখন আমি উমরায় গেছিলাম, আই ওয়াজ ভেরি হ্যাপি যে স্টারবাকস ঢোকার কয়েক বছরের মধ্যে সৌদি আরবের লোকাল এত ভালো ভালো কফি চেইন সব বের হয়ে গেছে যে এখন স্টারবাকস নিয়ে মানুষজন উত্তেজিত না সৌদি আরবে, অটোমেটিক্যালি উত্তেজিত না। তারপরে তো বয়কটের এফেক্ট তো আছেই। The thing is that ইউসুফ আল কারদাবি, শেখ ইউসুফ আল কারদাবি, ওনার একটা খুবই ফেমাস স্পিচ খুতবা আছে, এটা বোধহয় 10 বছর আগের, যেটা মিডল ইস্টে উনি আরো পুরানো বোধহয়, যেখানে উনি বলতেছিল যে তোমরা এত টাকা দিয়ে তোমরা আসলে কি করতেছো। তুমি একটা গাড়িতে চড়ো যেটা একটা জার্মান গাড়ি, তুমি একটা ঘড়ি পরো যেটা একটা ইউরোপ আমেরিকাতে বানানো, তোমার এন্টায়ার যত স্বপ্ন এবং ভোগ বিলাস সবকিছু হচ্ছে কি ওরা প্রডিউস করে, তুমি কনজিউম করো। দেন আসলে তোমার আসলে ব্রেন পাওয়ারটা কি, এবং তুমি কেন এটা এবং এটা খুব ইম্পর্টেন্ট যে উনি এটা খুতবাতে দিতেছিল। খুতবার মিম্বার থেকে কথাটা বলতেছিল, যেটা ইমরান বলতেছিল যে আলটিমেটলি তোমার মুসলমানদের যে এইখানে যে আমাদেরকে যে বলা হয়েছে কোরআনে যে তোমরা নামাজের দুই নামাজের মাঝখানে তোমরা রিজিকের সন্ধান করো, ওই রিজিকের সাথে তো সোশ্যাল ইনফ্লুয়েন্স এবং পাওয়ার রিলেটেড। কারণ যে রিজিকটা পাবে সে তো আসলে ওয়ার্ল্ডটা কন্ট্রোল করবে। সো যখন ইউরোপ এবং আমেরিকার কাছে সব রিজিক এবং আমরা তাদের কাছ থেকে টাকা দিয়া কিনা কনজিউম করতেছি, তখন বিকজ আচ্ছা আমি ফেসবুকে পোস্ট করতেছি কোকা কোলা খাবো না, সো ফেসবুক আমার না, আমার ইনকাম আমি করতেছি ফাইবারে, সো ফাইবারও অ্যাক্টিভলি তাদেরকে প্রো ইসরায়েলি, ফেসবুকও প্রো ইসরায়েলি। সো তার মানে কি, অবশ্যই আমি কোকা কোলা বয়কটের পক্ষে, কিন্তু আমি বলতেছি আমি যখন কম্প্রিহেন্সিভলি চিন্তা করতেছি তখন আমরা দেখতে পারতেছি যে আসলে তো আমরা তো খেলায় নাই, আমরা তো খেলায় খুব বেশি আগাইতে পারতেছি না, বিকজ আমার হাতে তো কার্ড নাই, আমার হাতে তো কি বলবো, আমার হাতে কার্ড নাই যেটা আমি প্লে করবো, কার্ডই তো নাই। সো সেই জায়গাটায় মুসলমানদের জন্য এই জিনিসটা চিন্তা করাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা কমিটেড সেট অফ মুসলমান কিন্তু আল জাজিরা তৈরি করছিল। এন্ড দেন আল জাজিরা শত কন্ট্রোভার্সির মধ্যেও কিন্তু আল জাজিরাই এখন আমাদেরকে দেখতে হয়। ওয়াই? বিকজ দে ক্রিয়েটেড অ্যান অল্টারনেটিভ। এখন অনেক কিছু বলা যায় যে ভাই আল জাজিরায় তো হিজাব ছাড়া একটা মেয়েরে আমি দেখছিলাম, এডের মধ্যে এটা দেখছিলাম, ওইখানে তোমার একটা মিউজিক ছিল, বাট ভাই দিনের শেষে তুমিও কিন্তু আল জাজিরাই দেখো, কারণ তোমার আর কোনো অপশন নাই। ইউ কুডেন্ট ক্রিয়েট এ বেটার অল্টারনেটিভ। সো মুসলমানদের মধ্যে এই যে চায়না ফেসবুকে অল্টারনেটিভ তৈরি করছে, হোয়াটসঅ্যাপে অল্টারনেটিভ তৈরি করছে, ইউটিউবে অল্টারনেটিভ তৈরি করছে। ওয়াই? বিকজ দে আন্ডারস্টুড দ্যাট আমি যদি কোনো অল্টারনেটিভ তৈরি না করি আমাকে সে খেয়ে ফেলবে। সো মুসলমানদের জন্য লং রানে বেটার অল্টারনেটিভ তৈরি করা, যেটা আরো বেশি মেক সেন্স করে, এটা মুসলমানদের বোঝাটা খুবই খুবই জরুরি। যে এটা ছাড়া আমরা কোনো দিন কোনোভাবে আমরা তাদের উপরে আমাদের যে নির্ভরশীলতা, সে নির্ভরশীলতা আমরা আসলে কোনোভাবে কমাইতে পারবো না। এবং ওইটা আমাদের একটা ওই জায়গাতে আমরা এখনো, হ্যাঁ আমরা সংখ্যায় অনেক, আমরা সংখ্যায় প্রায় 2 বিলিয়ন, আমরা ওয়ার্ল্ডের প্রায় 25%ই মুসলমান, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের সংখ্যায় অনেক কম। ইভেন মুসলমানদেরও একটা বিশাল সংখ্যক ট্যালেন্ট আমার কাছে মনে হয় যে আসলে মুসলমান থাকতেছে না। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ তাদের ইসলামের প্রতি কোনো কমিটমেন্ট আসলে থাকতেছে না, কিন্তু একটা স্মল নাম্বার অফ কমিটেড মুসলমানরা কিন্তু আসলে অনেক কিছু করতে পারে। এখানে অল্টারনেটিভের সাথে আমি একটু করি, জিনিসটা অপোজ না। আমাদের কিন্তু আসলে অনেক অল্টারনেটিভ গুলি আছে, কিন্তু এগুলিকে আমি আসলে কিন্তু ওন করি না। যেমন যদি এক্সাম্পল করি, যদি চাইনিজ কোনো কেউ কিছু যদি বানায়, সে কিন্তু সবখানে লিখে রাখবে মেড ইন চায়না। এটা চলুক বা না চলুক, সেটা আমেরিকা হোক গিয়ে হোক, অস্ট্রেলিয়াতে যত কিছুই বয়কট হোক, আমরা অনেক কিছুই বলুক, তারপর কিন্তু ওরাকে সবসময় আমরা মেড ইন চায়না মেড ইন চায়না মেড ইন চায়না বলে রাখি। কিন্তু আমি দেখবো যে বাংলাদেশিদের কি হয়, আমি অনেক রেস্টুরেন্ট জানি যেটা হচ্ছে টোটালি ওন করতেছে বাংলাদেশিরা, সবকিছু করতেছে বাংলাদেশিরা, কিন্তু দেখা যাচ্ছে সে যখন লিখতেছে বা দোকানের নাম দিচ্ছে বলতেছে এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সে নিজেকে এই কাজটা যে করতেছে, এই যে ওনারশিপটা, সে এই জিনিস নিতে চায় না। একই রকম ভাবে প্রচুর অস্ট্রেলিয়াতে আমি কমানি জানি যে প্রচুর আছে মো। আসলে এই মোরা কারা? এটা হচ্ছে আসলে তার পুরো নাম হচ্ছে মোহাম্মদ, কিন্তু সে হারা মোহাম্মদ না করে সে আসলে মো হয়ে যাচ্ছে। সে ওই যে ছোট যে ব্যাকল্যাশ করে
সে যে আজকে যে নিয়ে আসবে যে সে আমি এই প্রোডাক্ট গুলি দিচ্ছি, এইটা কিন্তু করতেছে না। এখানে যে ইয়াহিয়া বলছে যে আমাদের ট্যালেন্ট গুলি আছে, তাই না? আমরা এখন সবসময় বড় বড় গ্রুপ গুলিকে বলি যে আমাদের গুগলের কথা বলি, ফেসবুকের কথা বলি, তারপরে এই যে আইটি সেক্টর বলি। অস্ট্রেলিয়াতে যদি আমি এখন দেখাই, বিশেষ করে যেহেতু আমি কিউটিএস এবং আমাদের জব নেটওয়ার্ক এগুলিতে কাজ করি, আমাদের ট্রেনিং গুলিতে ওয়ান অফ দ্য টপ স্কিলস যেটা আমরা মুসলিমরা দেই, যেটা হচ্ছে আইটির। এবং বলাই হয়ে থাকে যে আইটিতে মুসলমানরা যেভাবে অবদান করে, এবং মানে সেটা সাবকন্টিনেন্টের হোক, ইজিপশিয়ানরা হোক, এটা এটা সবখানে আছে। কিন্তু ওরা কোনো কিছুকে ওন করে না। ওদের কোনো ওইরকম ভাবে যেগুলি আছে, ওরা হচ্ছে একটা সাবকন্টিনেন্ট, যে আমরা সাবকন্ট্রাক্ট নিচ্ছি, এবং ওইটা দিয়ে সে প্রচুর টাকা পাচ্ছে, সবগুলি হচ্ছে, এবং এটাতেই সে আসলে হ্যাপি হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে মানে নাম্বার ওয়ান হচ্ছে ডেফিনেটলি আমাদের তো একটা অল্টারনেটিভ হতে হবে, কিন্তু এই অল্টারনেটিভ গুলিকে ওন করার মতো, যেমন আমরা যেমন জানি যে আমাদের যে এখন যে এই আমেরিকাতে বিশেষ করে ওখানে দেখা যাচ্ছে যে ইয়েমেনি কফি, যে একটা ইয়েমেনি কফি হচ্ছে, ওই নামটাকে এখন করে আস্তে আস্তে নিয়ে যাওয়া। যেমন হচ্ছে কাবাব শপ, যে কাবাব একটা সবাই জানে যে এটা একটা টার্কিশ নাম, এই ধরনের নামগুলিকে ওন করা। এবং আমরা যখন বয়কট করি, এখন আমার মনে হয় একটা সময় আসছে যে শুধুমাত্র এইটাই না বলা যে আমরা জিনিসটাকে জাস্ট বয়কট করবো, এইটার সাথে আমাদের এখন এটা বলা যে আমরা কোন কোন প্রোডাক্ট গুলিকে নিব, বা কোন কোন সার্ভিস গুলিকে নিব। আমরা এই ধরনের আমাদের কিছু মুসলিম ব্র্যান্ড গুলিকে আমরা এগুলিকে চালু করে আসবো। মানে এখানে ওই যে ভাইয়ের সাথে কথার সাথে কমপ্লিমেন্ট করে সামি হামদি একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে। সেই পয়েন্টটা হইলো যে যখনই আহ, আহ, মানে প্যালেস্টাইনের বিরুদ্ধে আগ্রাসন শুরু হইলো, যতবারই শুরু হয়েছে, মুসলমানরা সবাই মিলে শুরু করছে, এই রুটি দে, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। আচ্ছা, মুসলমানরা সবাই মিলে ধরো মানে $1,000 জমাইলো। ওকে, ইসরায়েল এর থেকে অনেক কম একটা রিসোর্স, রাইট? মুসলমান একটা রিসোর্স, ফাইন্যান্সিয়াল রিসোর্স কালেক্ট করলো বিচ্ছিন্ন ভাবে সারা পৃথিবী থেকে, ওকে, উইচ ইজ এ বিগ অ্যামাউন্ট। কিন্তু ইসরায়েল তার থেকে অনেক কম টাকা খরচ করে তারা একটা ব্যারিয়ার তৈরি করতে পারলো থ্রু দেয়ার থিঙ্ক ট্যাঙ্ক বডি, থ্রু দেয়ার পলিসি, যেটার জন্য এই 1,000 কোটি টাকা ঢুকতে পারলো না। মানে ব্যাপারটা একটা এরকম যে তোমার অনেক মানুষ আছে, অনেক কিছু আছে, অনেক সৈন্য আছে, দাবার বোর্ডে মুসলমান অনেকগুলো সৈন্য আছে, কিন্তু ও ইনভেস্ট করছে কতগুলো মন্ত্রী আর ঘোড়ার পিছনে, যেটা পুরো মানে ইয়ে করে ফেললো। সো ওইটাতে সামি হামদি যে পয়েন্টটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে মুসলমানদেরকে ডিফারেন্টলি চিন্তা করতে হবে যে সে তার রিসোর্স গুলাকে আসলে কোন জায়গাটায় সে ইউজ করতেছে। মুসলমানদের থিঙ্ক ট্যাঙ্ক প্ল্যাটফর্ম, মুসলমানদের মানে মানে ইনফ্লুয়েন্সিং পলিসিস, প্রো প্যালেস্টিনিয়ান পলিসিস, মুসলমানদের থিঙ্ক ট্যাঙ্ক বডি গুলা কতটা স্ট্রং, কতটা ইনফ্লুয়েন্সিয়াল। সো আমরা যখন মানে ইসরায়েলিদেরকে দেখি, আমরা তাদেরকে সমস্ত বোর্ডে, বিশাল বিশাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলি, একাডেমিক ইনস্টিটিউট বলি, আমরা দেখি ওখানে জায়গা মতো একটা জিবিশ বসে আছে। ও তো আন্দাজে এখানে বসে নাই, ওর তো মানে ও তো খেলাটা বুঝা শুই না ওইখানে বসে আছে। মুসলমানরা যে ট্যালেন্টেড সায়েন্টিস্ট না সেটা কিন্তু না, বাট মুসলমানরা কখনোই ওই বোর্ড গুলাতে, ওই জায়গাগুলাতে, ওই এঙ্গেজ গুলা করাকে তারা অপ্রয়োজনীয় মনে করে। অ্যাবসলিউটলি। মুসলমানরা মনে করে না যে এই যে সিভিক এঙ্গেজমেন্ট, সোশ্যাল এঙ্গেজমেন্ট, এটা যে এতটা ইম্পর্টেন্ট। আমার শুধুমাত্র এটা আমার শো অফের জন্য না, এটা আমার সার্ভাইভালের জন্য। কারণ আদারওয়াইজ আমার গল্পটা তো অন্য কেউ বলবে না যদি না আমি জায়গা মতো বসে আমার গল্পটা বলি। এই জায়গাটায় মুসলমানরা এই জিনিসটার সাথে, এই পাওয়ার প্লের সাথে, মানে আমি যেটাকে বলছি যে মানে কমপ্লিটলি মানে ভায়োলেন্সের বাইরে গিয়ে ডিপ্লোম্যাটিক সফট পাওয়ার প্র্যাকটিস, এই জিনিসটা মুসলমানরা তাদের যে ইসলামিক ইথোস এটার সাথে ম্যাচ করতে পারে না, এবং এটার জন্য তারা মাইর খাইতেছে, খেয়ে যেতেছে ফর লাস্ট 50 ইয়ার্স কন্টিনিউয়াসলি। এখানে এখানে অবশ্যই অ্যাড করতে হয়, মানে এই যে পয়েন্টটা আমরা আছি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা আমার কাছে মনে হয় মুসলমানরা ভয়াবহ মিস করে পার্সোনাল, কমিউনিটি লেভেল এবং জিও পলিটিক্যাল লেভেলে। সেটা হচ্ছে মানে আমরা যেহেতু আমি যেহেতু গভর্নমেন্টে কাজ করি, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এই ওয়ার্ডটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, হোয়াট ইজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ? যেটা আমরা দেখতেছি এই যে কান্ট্রিগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, ওরা কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারতেছে, তাই না? স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, একজন এই স্ট্র্যাটেজিক পার্টনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে একজন এই ইসরায়েল একটু দুষ্টামি করতেছে, বাকিরা কিন্তু বেশি কিছু বলতে পারতেছে না। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। মুসলমানদের ক্ষেত্রে সমস্যাটা হয়ে গেছে, আমি যখন মুসলমানদেরকে ওই যে আগে কোশ্চেনটা করতেছিলাম আমি, যে মুসলমানরা কোথায় বা মুসলমানরা কি করতেছে এজ এ গ্লোবাল স্কেলে বা জিওপলিটিক্যাল স্কেলে, ফার্স্টে যে জিনিসটা আমি যদি 10 জনকে জিজ্ঞেস করি,
সবাই বলবে যে না ভাই মুসলমানদের মধ্যে ইউনিটি নাই, এই জন্য হচ্ছে আমাদের সমস্যা। লিডারদের মধ্যে ইউনিটি নাই, কারোর মধ্যে ইউনিটি নাই। আমার কথা হচ্ছে ভাই, আচ্ছা প্রথম বলবে ইউনিটি নাই, সেকেন্ড কি বলবে? সেকেন্ড বলবে যে আমরা তো মুসলমানদের মধ্যে কাজ করতে হবে, নন মুসলিম দিয়ে কাজ করা যাবে না। একটা কেউ যদি এলজিবিটিআই আসে ওইটার মধ্যে এখানে সমস্যা, এরকম একটা শুরু করবে। আমার কথা হচ্ছে কমন যখন কজ আসবে, ইম্পর্টেন্ট হচ্ছে আমি কিভাবে আমার স্ট্র্যাটেজিক পার্টনার গুলা সিলেক্ট করি এবং তাদের সাথে কিভাবে কাজ করি। এই জিনিসটা আমি যদি না বের করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় আমরা এখন যে স্টেজে আছে আমরা এখান থেকে বাইরে হতে পারবো না। কথার কথা, আমি যদি আহ মুসলমানদের ওভারঅল ডিফেন্স ক্যাপাবিলিটির অবস্থা চিন্তা করি গ্লোবালি, মুসলমানদের কাছে কিছুই নাই আনফরচুনেটলি। একদম উই হ্যাভ টু বি ভেরি ফ্র্যাঙ্ক, কি আছে? সবকিছু হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে। একটা কান্ট্রি হয়তো বলবো, ইরানের কথা বলবো, কিন্তু আবার আমরা শিয়া সুন্নির একটা গিনিগি লাগায় রাখছি, ঠিক আছে? আর টার্কি। মানে আমি আই বি ভেরি ফ্র্যাঙ্ক। সো আমার নাই। সো এখন আমার কি করব? আমাকে চিন্তা করতে হবে হু ইজ আওয়ার বেস্ট অ্যালাই, খুঁজতে হবে হু ইজ আওয়ার বেস্ট অ্যালাই। সো এই যে জিনিসগুলা স্ট্র্যাটেজিক্যালি আমার পার্টনার করা এবং পার্টনারশিপ মেনটেন করে আমাকে ইনফ্লুয়েন্সিয়ালে চলে যাওয়া, আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলো নিয়ে আমরা লোয়ার লেভেল থেকে শুরু করে টপ লেভেলেও কতটুকু চিন্তা করতেছি সেটা নিয়ে আমার যথেষ্ট কোশ্চেন আছে। সেকেন্ড হচ্ছে এই যে ধরো ইয়াহিয়া বললো যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা এখন যদি কমিউনিয়াল লেভেলে বা কান্ট্রি লেভেলে নিয়ে আসি, আলবাইকের কথা বলি, যত কিছু বলিস যে হ্যাঁ অবশ্যই আলবাইক ভালো, আলবাইক হ্যাজ লো কস্ট বেটার প্রোডাক্ট, আই আন্ডারস্ট্যান্ড, বাট এই যে বিজনেস মাইন্ডসেট টু ব্রিং আলবাইক টু আ লেভেল যে এটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের হয়তো 150টা কান্ট্রিতে, এটা কিন্তু নাই। এখন যেই দেশ আলবাইক বানাচ্ছে সেই দেশ কিন্তু নিয়ম সিটিতে $1 ট্রিলিয়ন ঢালতেছে। এখন তুমি চিন্তা করো যে এই $1 ট্রিলিয়ন দিয়ে যে আমি নিয়ম সিটি বানাইলাম, মানে এটা একটা ডেজার্টেড জায়গায়, মানে পর্যটন, মানে কিছু জিনিস না, মানে আমি মানে there are questions, big questions যে আমরা কোথায় আমার রিসোর্স ঢালতেছি, আমার টাকা ঢালতেছি, হ্যাঁ, যেটা আমার কাছে মনে হয় আমরা করতেছি কিনা। এর সাথে আমি যদি কম্পেয়ার করি, যেটা আমি নিয়ম সিটির সাথে কম্পেয়ার করলাম, ইসরায়েলের কথা যদি কম্পেয়ার করি, ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, চায়নার কথা কম্পেয়ার করি, আমি অন্যগুলো বাদ দিই, আমি চায়নার কথা কম্পেয়ার করি। চায়না তুমি চিন্তা করো কত 40-50 বছরে, এবং কোরিয়ার কথা বলা উচিত, ম্যানুফ্যাকচারিং, আমি ওয়েস্টার্ন কান্ট্রি বাদ দিলাম, ম্যানুফ্যাকচারিং এ চায়না কোরিয়া কি করছে? এমন কোনো জিনিস নাই সেটা বানাইছে। সে কিন্তু কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই, রিলিজিয়াস এজেন্ডা নাই, তার খালি একটা জিনিস যে আমার ভাই প্রভাব, আমার ইনফ্লুয়েন্স, মানে আমাকে তোমার বাসায় ঢুকায় ছাড়ছে, তাই না? তো একই জিনিস হয়েছে উরুগুয়ে যেই মুসলিমদের এগেইনস্টে যখন আমরা ইয়ে করতে গেছি, মুসলিমরা কিছু করতে পারিনি। কেন করতে পারবো? বিকজ আমাদের কোনো পাওয়ারই নাই। সো হোয়াট আই এম ট্রাইং টু সে অ্যাগেইন, যে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মাইন্ডসেট ঠিক করতে হবে যে আমরা কোথায় আমার রিসোর্সটা ঢালবো। কারণ আমাদের রিসোর্স আছে, নাম্বার আছে, টাকা আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট। কেউ যদি বলে যে না ভাই তোমাদের টাকা নাই, বড় কথা, আমাদের অনেক টাকা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওই যে আমরা জাস্ট টাকা উঠাইতেছি মানুষকে খাওয়ার জন্য, আমরা গিফট ব্যাগ পাঠাইতেছি, হ্যাঁ, দান দক্ষিণা, এইটুকের মধ্যে আমরা নিজেদেরকে আটকে রাখছি আর কি। স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ক্ষেত্রে মানে আমার নিজের ইয়ে বলি, কারণ যেহেতু আমার পলিটিক্যাল লেভেলে বেশ কিছু ইনভলভমেন্ট আছে। যখন এই আমাদের অক্টোবরের এই ঘটনাটা হলো, বিশেষ করে নভেম্বর দিকে, হ্যাঁ নভেম্বর মাসে আর কি, তখন আমাদের হোল অস্ট্রেলিয়ার যে অর্থমন্ত্রী, মানে আমাদের যে জিম চার্মার, ডক্টর জিম চার্মার, সে হচ্ছে আমার কন্টিজেন্সিতে, এবং এখানে, এবং তার সাথে আমার বেশ ভালো একটা ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ আগে থেকেই ছিল আর কি। তো স্বাভাবিক জিনিসগুলি তো আসলে খুবই দুঃখজনক এবং সবকিছু মিলে। তো তখন আমরা ইয়েকে অনুরোধ করলাম, আপনি পার্সোনালি অনুরোধ করলাম যে আমরা একটা ছোট একটা মিটিং করতে চাই, কারণ আমাদের কনসার্ন গুলি রেজ করার জন্য। তো তখন ওদের যে অফিসের যে ক্যালেন্ডার যে মেনটেন করে আর কি, সে আমাকে, রেণুকা নাম, সে আমাকে বলতেছে যে ফোন দিয়ে বলতেছে যে দেখো আমি তো, তুমি তো একটা মিটিং এর জন্য চেয়েছো,
একটু আর্জেন্সির জন্যই তুমি বলেছো, কিন্তু আসলে তো জিমটা আমার তো ওভারসিজে যাবে 1 সপ্তাহ পরে, তার আগে খুব ব্যস্ত। তো তখন তো আসলে বুঝতেছি যে খুব ইয়েতে, তো আমি বলছি যে দেখো, আহ, তুমি যদি এই 1 সপ্তাহের মধ্যে করতে পারো তাহলে হবে, আর তা না হলে আমি একটু অপারেশন হবে, আমার একটু অপারেশন ছিল, তাহলে আমি অপারেশন করবো আমার অনেক দেরিতে। তো সে আমার টোনটা বুঝতে পারছে, তো এই জন্য যে, তো তারপরে সে অলমোস্ট 2-3 আওয়ার্স পরে সে মানে অস্ট্রেলিয়া অর্থমন্ত্রী, তার সাথে একটা মিটিং সেট করছে, আমাদের মসজিদে আসছিল, এবং আমাদের মানে অল্প কিছু লোকজনকে নিয়ে করা হয়েছিল, এবং তাকে টোটাল কনসার্নটা বলা হয়েছিল। এবং ওই মিটিংটা দেখার মতো, মানে এটা যেহেতু আমাদের একটা খুব ক্লোজ ডোর একটা মিটিং এর মতোই ছিল, মানে আমি মডারেটর হিসেবে ছিলাম, সে কয়েকবারই মানে তার পুরো চেহারা লাল হয়ে গেছে, কারণ সে বুঝতেছে যে মানে তার এটা তো রং হচ্ছে, বাট তারপর সে বুঝতেছে যে এরকম একটা জিনিস হচ্ছে, এবং সে কয়েকবার আমাদেরকে এরকম করে তাকাচ্ছিল যে মানে আমরা অন্য একটা পয়েন্টে যেতে পারি না, অন্য একটা পয়েন্টে যেতে পারি না। এবং আমরা বিশ্বাস করি যে ওইটার কারণেই হয়তো বা তার অনেকগুলি মানে মেসেজে হয়তো বা আহ, আরো উগ্র হতে পারতো, সেটা হয়তো হয় নাই। এটা আসলে পয়েন্টটা ছিল ইন্টারেস্টিং। তারপরে যখন চলে যাচ্ছিল, তখন আমি তার যে সেকেন্ড ম্যান, তার সাথে কথা বলতেছিলাম, এবং মানে হিজ ইভেন মোর আমার চেয়ে ক্লোজ আর কি। আমি তো তাই কিউরিয়াস হচ্ছে যে তুমি শুনতেছিলাম যে তোমার বাইরে যাচ্ছে, তো সে কই যাচ্ছে? তো তখন আমাকে বলে যে সে আসলে ইউএসএ যাচ্ছে। মানে সে আসলে তাদেরকে আগে থেকে রিক্যাপ করা হয়ে গেছে যে যে সে তার একটা ইউএসএ ট্রিপ হবে, এবং ডেফিনেটলি আমি বুঝতে পারছি যে ইউএসএ যে ট্রিপগুলি, এগুলি আসলে তাকে কোন দিকের কথাবার্তাগুলি আসলে তাকে নিয়ে আসা হবে। তো এই যে আমরা যে কথাগুলি বলছিলাম না, আমরা কিন্তু আসলে এরকম স্ট্র্যাটেজিক পজিশন গুলিতে, স্ট্র্যাটেজিক অ্যাকশন গুলিতে আমরা খুব মিস আউট করি, এবং আমরা এগুলিতে ইয়ে করতে পারি না। এবং দেখা গেছে অলমোস্ট ওয়ার্ল্ডের প্রত্যেকটা ডিফেন্সেই দেখা গেছে যেভাবে সূক্ষ্মভাবে আমাদের এই প্রোডাক্ট গুলি চলে গেছে, এবং বিশেষ করে ইসরায়েলি ডিফেন্সের যে আইটেম গুলি ওরা চলে গেছে, যে এই কারণে দেখা যাচ্ছে আশপাশের মুসলিম কান্ট্রিরা আজকে চাইলেও ওদেরকে না করতে পারতেছে না, কারণ দেখা যাচ্ছে তাদের আসলে সবগুলি পাওয়ার গুলি এরকম। এবং বিভিন্ন জায়গাগুলিতে এই যে স্ট্র্যাটেজি জায়গাগুলিতে চলে যাচ্ছে, এবং এটা শুধুমাত্র দেশের ক্ষেত্রেই না, আমাদের কমিউনিটির ক্ষেত্রেও, প্রত্যেকের ক্ষেত্রে আমাদের কোনো একটা স্পোক্স পার্সন থাকা উচিত, আমাদের একটা অ্যাডভোকেট থাকা উচিত, শুধুমাত্র ইঞ্জিনিয়ার লয়ার না, বাকি যে জায়গাগুলি থাকা দরকার ছিল, এই জায়গাগুলিতে কিন্তু আমরা আসলে মানে এই স্ট্র্যাটেজি জায়গাগুলিতে আমরা আসলে মিস করে ফেলি। এবং অনেক সময় হচ্ছে আমরা মানে তাদেরকে দামও দেই না, মনে করি যে ভাই তুমি যদি একটা ভালো মতো যদি আজকে ইঞ্জিনিয়ারিং না কাজ করে তুমি শুধুমাত্র আজকে এই পলিটিশিয়ান বা এই ধরনের কাজগুলি করছো, এগুলি কোনো কাজ নাকি? এগুলি কি কোনো দামের এই কাজ নাকি? আইদার তুমি একটা ডাক্তার হবা অথবা একটা লয়ার হবা, এই ধরনের। আমি তো খুব মাঝে মাঝে এখনো ব্যাকলাশ পাই যে কি রে, তুমি বুয়েট থেকে পাশ করা, ইউনিভার্সিটি টপ ইউনিভার্সিটি পিএইচডি করা, তুমি এখন এইসব কি অ্যাডভোকেসি বা এই ধরনের জিনিসগুলিতে নেমে গেছো, এগুলি তুমি কি করতেছো? তুমি তো তোমার ফিল্ডে নাই, তুমি দেখো এগুলিতে নাই। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে যখন আমাদের একদম র কজে আসতেছে, তখন কিন্তু আসলে আহ, ওই ধরনের ইঞ্জিনিয়ার ডাক্তার আসলে খুব একটা কাজে আসে না। রাদার আমাদের এই ধরনের স্ট্র্যাটেজিক পার্সোনালিটি, স্ট্র্যাটেজিক রিলেশনশিপ গুলি আমাদের এখানে আসে, এবং এই জায়গাগুলি কিন্তু হঠাৎ করে একদিন হয় না। আমরা হঠাৎ করে একদিন কমপ্লেন করলাম যে ভাই আমাকে এটা করে দাও, ওইটা করে দাও, এটা হয় না। এটা একটা লং টার্মে একটা রিলেশনশিপ দরকার হয়, একটা পার্সোনাল একটা গেইন দরকার হয়, একটা স্ট্র্যাটেজি তৈরি করে দেওয়া হয়। সেই জায়গাগুলিতে আমাদের জিনিসগুলিতে, লং ভিশন গুলিতে একটা অভাব আছে। আমি এখানে জাস্ট শেষ করবো যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে একটা, আমরা যদি একটা লং দেখি যে উনি যখন মক্কাতে ছিলেন, এবং মক্কার যে 23 বছর যখন জীবনটা ছিলেন, তখন কিন্তু মানে কাবা শরীফের মধ্যে প্রায় কিন্তু 300টার মতো মূর্তি ছিল। কিন্তু উনি কিন্তু তখনই গিয়ে ওই মূর্তিগুলিকে ভাঙে নাই। উনি কিন্তু ভাঙছে যখন উনি মদিনায় গেছেন, মদিনা থেকে যখন মক্কা বিজয় হয়েছে তখন ভাঙছে। এই যে মানে দুষ্টের যে দমনের এই যে প্রসেস গুলি, স্লোলি স্লোলি উনি আগিয়েছেন, স্লোলি স্লোলি স্টেপ গুলি নেওয়া হয়েছে, এই জায়গাগুলিতে আমরা খুব মানে ইয়ে করি না, এবং আমরা দেখা যাচ্ছে খুব শর্ট টাইমে একটা ইমোশনাল একটা ডিসিশন নিয়ে আমরা যেটা করি, যেটাকে আমরা একটা লং লাস্টিং একটা নিয়ে যাই না। সেটা আমাদের একটা প্রোডাক্ট থেকে তৈরি করা থেকে শুরু করে সবগুলো জায়গাতে, এবং এই লং ভিশনের এবং মিশনের যে জায়গাটা, এখানে আমরা হারা যায় এইটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে মুসলমানরা এই জায়গায় যখন লং টার্ম কমিটেড একটা ভিশনে মুসলমানরা খুব স্ট্রাগল করে, এবং স্পেশালি তারা মুসলমান একটা জিনিসকে খুব বেশি মানে আমি বলবো যে র ইমোশন দিয়ে শুধু চিন্তা করে, বাট চিন্তা করে না যেটার মধ্যে আল্লাহ আমাদেরকে ইনার মেসেজ গুলা কি দিচ্ছে। সো এখানে আমার কয়েকটা মানে 2-3টা খুব ইম্পর্টেন্ট রিফ্লেকশন আছে, যেটা আমার কাছে মনে হয় যে এটা অডিয়েন্সকে হেল্প করতে পারে। 1 নম্বর যেটা কথা সেটা হচ্ছে যে দেখেন, প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনাগুলা বা এই ধরনের ঘটনা কিন্তু কোরআনে অনেকবার বলা হয়েছে এবং নানাভাবে বলা হয়েছে। ইটস জাস্ট দ্যাট আমরা জিনিসটাকে ওইভাবে দেখি নাই।
যেমন আমরা যদি সূরা বুরুজের ঘটনাটা দেখি, সূরা বুরুজে কি বলা হইতেছে যে একজন মা, তার সন্তানরা আছে, ছোট ছোট সন্তান আছে, তাদেরকে সহ একটা টর্চার সেলে ফেলে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই জন্য যে তারা মুসলমান। এবং আলটিমেটলি কিন্তু সূরা বুরুজ এটা দিয়ে শেষ হয় না যে যুদ্ধে মুসলমানরা জিতে গেছে, এবং সূরা বুরুজ এটা দিয়ে শেষ হয় যে তারা জান্নাতি এবং যারা তাদেরকে টর্চার করছে তারা জাহান্নামী। সো কোরআনে যখন বিজয়টা বলা হয়েছে অনেক ক্ষেত্রে, যখন সূরা ইয়াসিনে বলা হয়েছে যে ওই যে ওয়াজা আমিন আকসল মাদিনাতি রজুলু ইয়াসা, যে একটা ঘটনা, দ্বিতীয় যে ঘটনাটা, যে একজন যুবক আসলো এবং সে যখন দাওয়াত দিল, তারপরে কি হইলো, সে মানে তাকে বেসিক্যালি মানে হত্যা করলো তার লোকজন। তাহলে বিজয়টা কই? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা একটা সুপারম্যান খুঁজি, একটা সুপারম্যান আসবে সা করে, বা স্পাইডারম্যান আসবে, তারপরে ওই নায়ক নায়িকাকে উদ্ধার করে বা সামথিং লাইক দ্যাট। বাট আসলে আমাদের ইসলামে কোরআন এই জিনিসটাকে কিভাবে বলা হয়েছে যে যখন সে মারা গেল সে জান্নাতি, আর যারা পৃথিবীতে ছিল তারা জাহান্নামী। এবং এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা মুসলমানরা যখন আমরা আমাদের কোনো মুসলিম ভাইকে যখন আমরা পৃথিবীর কোনো একটা প্রান্তে নির্যাতিত হইতে দেখি, তখন আমরা মনে করি আল্লাহ কোথায়। কিন্তু আমরা ভুলে যাই যে প্রথমত হচ্ছে যে নির্যাতিত হয়ে মারা গেল সে জান্নাতি, এবং যে নির্যাতন করলো সে জাহান্নামী। এবং এইভাবেই আল্লাহ আমাদেরকে জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতে বলছে, rather than চিন্তা করা যে ও তাহলে আর মুসলমানদের কি আছে, কি কিসের কিসের জোরে এত কথা বলে। সো এটা হচ্ছে একটা দিক। ২ নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে কোরআনে মুসা আলাইহিস সালামের ঘটনায় ভর্তি কোরআন। খালি মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ফেরাউন। সো ইসলামিক ইতিহাসে যা কিছু হয় সেটাকে মুসা এবং ফেরাউনের ঘটনা দিয়ে দেখাটা খুবই জরুরি আমি মনে করি। একটা জিনিস যেটা আমি খুব কম আলোচনায় আসতে গেছি সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করে তখন বনি ইসরায়েলের যে ইস্যুটা মানে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা কি, যে ফেরাউন ঘোষণা করছে, কারণ সে একটা স্বপ্নে দেখছে। একটা হচ্ছে গিয়ে ফেরাউন বনি ইসরায়েলকে এমনিতেই নির্যাতন করতেছে, অন টপ অফ দ্যাট উনি ঘোষণা করছে যে স্বপ্নে দেখছি যে ওদের বংশ থেকে একটা পুরুষ বাচ্চা হবে, সেই পুরুষ বড় হয়ে আমাকে বেসিক্যালি শেষ করে দিবে। তো যত ছেলে সন্তান হবে তাদেরকে মেরে ফেলবে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা। তো একটা গোত্র চিন্তা চিন্তা করি যে আমরা যে তাদের যত পুরুষ সন্তান হবে তাদেরকে মেরে ফেলা হবে। ওর মধ্যে মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এবং উনি সামহাও বেঁচে গেছেন। আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে উনি নিরাপত্তার সাথে উনি সেই ঘটনা কোরআনে আছে। খেয়াল করি আমরা, সেই মুসা আলাইহিস সালাম কিন্তু বড় হয়েছে। ফেরাউনের যে পলিসি, সেই পলিসি কিন্তু চেঞ্জ হয় নাই। তার মানে কি, মুসা আলাইহিস সালাম যখন বড় হইতেছে তখনও কিন্তু ফেরাউনের যে মানে যে পলিসি, সেই পলিসি অনুযায়ী কিন্তু বনি ইসরায়েলের যে পুরুষ সন্তান তাদেরকে কিন্তু হত্যা করা হইতেছে। আচ্ছা মুসা আলাইহিস সালাম বড় হইলো, তো এখন আপনি অ্যাকশনে যান না, তখন আবার মুসা আলাইহিস সালাম গেল আরেক জায়গায়, আরেক জায়গায় তার এক ঘটনার পরে সে আরেক জায়গায় গেল, ওইখানে গিয়ে সে কি শুরু করলো, ওইখানে গিয়ে সে বিয়ে করলো এবং ওইখানে সে পশু চাষ শুরু করলো। খেয়াল করি আমরা এই এন্টায়ার টাইমে কিন্তু ফেরাউন বনি ইসরায়েলের উপরে নির্যাতন চালাই যেতেছে, চালাই যেতেছে, চালাই যেতেছে, এটা কিন্তু বন্ধ হয় নাই। তার অনেক বছর পরে যখন একটা নির্দিষ্ট সময় পরে, তারপরে একটা নির্দিষ্ট জায়গাতে সে উনি নবী এবং রাসূল হইলো, তারপরে তাকে বলা হইলো এখন তুমি ফেরাউনের কাছে যাও। এই এন্টায়ার টাইম জাস্ট মুসা আলাইহিস সালাম ওয়াজ কি হইলো, তাকে প্রিপেয়ার করা হয়েছে। অর্থাৎ আল্লাহ আজ্জা ওয়া জাল্লের অনেক 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 ধৈর্য, এবং এই যে জায়গাটা কিন্তু আমাদেরকে যে প্রিপেয়ার, আমাদের যে লেসনটা, গ্রেটার কমিউনিটির যে লেসনটা, এই লেসনটা খুব ইম্পর্টেন্ট যে প্যালেস্টাইনে আজকে যে শিশুটা মারা গেছে সেই শিশুটা নিশ্চিতভাবে জান্নাতি। সে যদি ১০০ বছর বাঁচতো সে কি জান্নাতি হতো নাকি জাহান্নামী হয়তো আমরা কেউ জানি না, কিন্তু যখন সে এভাবে মারা গেছে সে নিশ্চিতভাবে জান্নাতি। কিন্তু সমস্যা হচ্ছে আমি এবং আপনি যদি কমিটেড মুসলমান হিসেবে স্ট্র্যাটেজিক্যালি যদি কিছু না করি, দেন এইটা কিন্তু আমাদের জন্য একটা ভয়ঙ্কর একটা বিষয়। সেই জায়গাটায় কিন্তু আমরা মুসলমানরা চিন্তা করি না। আমরা চিন্তা করি ইমিডিয়েটলি কেন কিছু হয় না, ইমিডিয়েটলি কেন মুসলিম রাষ্ট্ররা ঝাঁপায় পড়ে না, ইমিডিয়েটলি কেন কিছু হয় না, ইমিডিয়েটলি কেন মুসলমানকে সেভ করার জন্য আকাশ থেকে ফেরেশতা নাইমা আসে না। ওয়েল আকাশ থেকে ফেরেশতা আসলে অনেক সময় নামে নাই,
অনেক সময় অনেক জায়গায় পুরা ইতিহাসে কোরআনে বলা হইতেছে যে মুসলমানরা যখন নির্যাতিত হয়েছে তারা জান্নাতি হয়েছে, যারা নির্যাতন করছে যারা জাহান্নামী হয়েছে। দ্যাট ওয়াজ দ্য ওয়ে ইট ওয়াজ ন্যারেটেড। কিন্তু আমরা মুসলমানরা আমরা খুব তাড়াতাড়ি আমরা একটা সলিউশন চাই, খুব তাড়াতাড়ি একটা সুপার হিরো টাইপ কিছু একটা চাই। মুসা আলাইহিস সালাম কিন্তু, আচ্ছা আল্লাহ চাইলে তো মুসা আলাইহিস সালাম মায়ের কোলেই ফেরাউন একটা থাপ্পড় দিলে ফেরাউন মারা যেত। এটা তো হয় নাই। আল্লাহ ওইভাবে গল্পটাকে লেখে নাই। আল্লাহ গল্পটাকে লিখছে খুব ডিফারেন্ট ওয়েতে। একটা বিশাল ভাবে, মানে একটা বিশাল সময় ধরে মুসা আলাইহিস সালাম হিসেবে ওনার ব্যক্তিত্ব এবং ওনার জ্ঞান প্রজ্ঞা হুকমা ইলমা সবকিছু হয়েছে। তো সেই জায়গাটা একদিনে হয় নাই। এবং আমরা মুসলমানরাও এখন যে একটা অপরিণত অবস্থায় আছে, সংখ্যায় অনেক হইলো, যে এই যে আমাদের কমিটেড সিনসিয়ার একটা গ্রুপ অফ মুসলিম যে কিছু স্ট্র্যাটেজিক কন্ট্রিবিউশন করবে সেই জায়গাটায় নাই। এটা আমরা একদিনে ফেসবুক, একদিনে ইউটিউব, একদিনে ফাইবার, একদিনে ব্ল্যাক রক কোনো কিছু আমরা বানাইতে পারবো না। বাট আমরা যদি কমিটেড থাকি, একটা স্মল গ্রুপ অফ মুসলিম যদি কমিটেড থাকে, তখন তারা একটা সিগনিফিকেন্ট রোল প্লে করতে পারে, যেটা আমরা মনে করি যে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। থার্ড যেটা, সেটা হচ্ছে যে প্যালেস্টাইন কোন দিক থেকে জিতছে বা জিততেছে, যেটা আমরা মুসলমানরা খেয়াল করি না। সেটা হচ্ছে যে দেখেন 1950 সালের জাস্ট আগে যখন জিউরা, সেই সময়ের জিউরা ভয়ঙ্কর বাজেভাবে হিটলার দ্বারা নির্যাতিত, ভয়ঙ্কর নোংরা ভাবে নির্যাতিত, যে তাদেরকে পরিবার সহ আগুনে পুরাই মেরে ফেলা হইতেছে, ওই সময় যদি কাউরে কোনো জিউরে বলা হইতো যে ভাইয়া তারপরের 75 বছর পরে তোমাদের অবস্থানটা এরকম হইতে পারে, এটা কি বিশ্বাসযোগ্য মনে হইতো? হইতো না। কিন্তু তাই কিন্তু হইছে। প্যালে ওইখান থেকে যেমন ধরেন ভিক্টর ফ্র্যাঙ্কেলের মতো একজন সাইকিয়াট্রিস্ট, যে ওই ইয়েতে ছিল, জিউইশ সাইকিয়াট্রিস্ট, সে ওয়ার্ল্ড ফেমাস ম্যান সার্চ ফর মিনিং বই লিখছে, লেগোথেরাপি আবিষ্কার করছে। ওইখান থেকে মানে যে জিউরা বের হয়ে আসছে, যারা সার্ভাইভ করছে, ওয়ার্ল্ড ওয়ার 2 যারা সার্ভাইভ করছে, যে হিটলারের ক্যাম্প যারা সার্ভাইভ করছে, তারা এবং তাদের সন্তানরা পৃথিবীর সব দিকে পাওয়ারফুল এবং স্ট্র্যাটেজিক পজিশনে চলে গেছে। তাদের মধ্যে কিছু মানুষ ছিল নোম চমস্কির মতো এথিক্যাল, কিছু মানুষ ছিল নেতা নেহরুর মতো আনএথিক্যাল। বাট দ্য আইডিয়া ইজ দ্যাট মাত্র 75 বছরে একটা ছোট্ট জনগোষ্ঠী কোথায় শিফট হয়েছে। এবং প্যালেস্টাইন, ইসরায়েল এবং ইউরোপের যত ন্যারেটিভ আছে, মানে ইসরায়েল তো আসলে মানে আসলে কিছুই না ইউরোপিয়ান সাপোর্ট ছাড়া, আমেরিকান সাপোর্ট ছাড়া কিছুই না আসলে। এবং ইউরোপিয়ান এবং আমেরিকানদের যে টোটাল যে গ্লোবাল যে তারা যেটার উপরে বেস করে তারা একটা সাইকোলজিক্যাল আমি বলবো যে মানে একটা যে দাপট চালায় তো পৃথিবীতে এবং চালায় বেড়ায়, সেইটা আসলে পুরাপুরি ভেঙে গেছে প্যালেস্টাইনের কারণে। পুরাপুরি ইসরায়েলি গত 20-25 বছরের পিয়ার শেষ। আমেরিকার যে টোটাল যে তারা অ্যাজ আ মানে মানবতার যত গল্প তারা সারা পৃথিবীতে শিখায়, এটা পুরাপুরি এখন কেউ অ্যাবসলিউটলি বিশ্বাস করে না। আমেরিকান ইউনিভার্সিটিতে পুরাপুরি ভাবে আমেরিকার কি বলবো মানে আমেরিকার এই মানে প্রো ইসরায়েলি পলিসির ব্যাপারে খুব স্ট্রংলি এগেনস্টে দাঁড়ায় গেছে। এবং পার্টিকুলারলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে যে একজন আমেরিকান, এবারই তো আমেরিকাতে ভোট হবে, সো এটা খুবই ক্লিয়ার যতগুলা পোল হচ্ছে যে তারা একজনের পছন্দ করে না, তারা বাইডেনেরও পছন্দ করে না, তারা ডোনাল্ড ট্রাম্পকে তো পছন্দ করেই না। অর্থাৎ তারা পুরো সিস্টেমটাকে তারা কিন্তু আসলে এখন আর রেসপেক্ট করতে পারতেছে না। এবং মানে খুব মানে আমি যদি পুরা মুসলিম ওয়ার্ল্ডে বলি, প্যালেস্টাইন যেই জায়গাটায় জিতছে সেটা মানে আমাদের কাছে চোখে দেখে মনে হচ্ছে না ওরা তো মারা যাচ্ছে, কিন্তু যেই জায়গাটা জিতছে সেটা হচ্ছে সে গ্লোবাল ন্যারেটিভে এমন একটা শিফট আনছে, যে শিফটটা খুবই পাওয়ারফুল, যেখানে এখন পুরা পৃথিবী আগে যেভাবে তারা ইউরোপিয়ানদের আধিপত্যকে সহজেই মেনে নিত সব জায়গাতে, সেই জায়গাটা কিন্তু এখন কেউই মানতে রাজি না। কারণ সবাই এটা এখন বিশ্বাস করে মনে প্রাণে যে এই গণহত্যার জন্য কারা দায়ী, এবং তারা কোনোভাবেই মানে তাদেরকে আমরা কোনোভাবে নিঃশর্তভাবে তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি না, এবং আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াইতে হবে। এই জিনিসটা এই অক্টোবর 7 পরবর্তী পৃথিবীতে যেভাবে প্রমাণিত হয়েছে, এর আগে কিন্তু কোথাও ছিল না, এবং এটা প্যালেস্টাইনের একটা সিগনিফিকেন্ট ভিক্টরি। তুই তো অনেকগুলি পয়েন্টগুলিকে কভার করছিলি, বাট আমার মনে হয় লাস্ট যেটা ছিল এটা একটা মানে একটা নতুন একটা ডাইমেনশন। কারণ আমরা তো অনেক সময় সবসময় বলতে থাকি যে এটা হচ্ছে ওইটা হচ্ছে, আমাদের এটা হয় না ওইটা হয় না, বাট যেটা লাস্টের যেটা কথা হচ্ছে আমার এটা আমার মনে হয় লং লাস্টিং
একটা যে এফেক্ট হচ্ছে, একটা পজিটিভ একটা যেটা নিয়ে আসছে আমাদের এই প্যালেস্টাইনের যে বিষয়টা, যে আমরা অনেক সময় বলি না যে এত লোক মারা গেছে, বাট যদি ইসলামিক্যালি আমরা যেটা বলছি, যেটা বলছি যেটা এত লোক জান্নাতি হচ্ছে, এত লোক আসলে শহীদ হচ্ছে, যেটা আমরা আসলে বলি, আমরা একটা পজিটিভলি একটা জিনিসটা বলি। এবং এইটার ইম্প্যাক্টে কিন্তু আসলে আমরা দেখতেছি যে আমাদের যে ইউনিভার্সিটি গুলিতে যেখানে যারা নন মুসলিমরা ছিল, এবং তারা কিন্তু মানে প্রচুর রিভার্ট হচ্ছে, যেগুলো আমরা এখানে খবর পাচ্ছি, এবং তারা কিন্তু এগুলি এগিয়ে যাচ্ছে। এবং মানে এটা অনেকটা চোখে আঙুল তুলে দেয়া যে যারা কিনা এতদিন ধরে ডেমোক্রেসির কথা বলেছে, যারা কিনা আসলে ফেয়ার জাস্টিস পয়েন্টের কথা বলেছে, তারা যে ভিতরে যে কত রকম আসলে হিপোক্রেসি হতে পারে, সেই জিনিসটাকে করে দেওয়া। আমার এই ক্ষেত্রে তো মনে আছে যে আহ আমাদের এখানে ওয়েলকাম অস্ট্রেলিয়ার একটা একটা ইভেন্ট হয়, এবং এটা হচ্ছে খুব আহ, মানে অ্যানুয়ালি একটা বেশ বড় একটা ইভেন্ট। গত বছর যখন আমাদের রেফারেন্ডাম হয়েছিল, অ্যাবরিজিনালদের যে রেফারেন্ডাম হয়েছিল, ওইখানে যে উন্মোচনটা আর কি, এটাও ওয়েলকাম অস্ট্রেলিয়া হয়েছিল। এটা মানে প্রতি বছর এক একটা স্টেটে হয়, এবং খুব পাওয়ারফুল একটা ইভেন্ট হয়ে থাকে আর কি। তো ওইখানে আমি ইনভাইট হয়েছিলাম। তো ওইখানে দেখলাম যে একটা মানে আমাকে বলতে হবে একটা হোয়াইট ছোরকা আর কি। তো সে আসছে, একবার তাকে দেখা যাচ্ছে সে পুরো white। এবং সেখানে সে প্যালেস্টাইনিয়ান যে যে মানে জুব্বা বলি বা প্যালেস্টাইন যে জিনিস কাপড়টা, সেটা সে পরে আসছে, এবং সে দেখলাম যে বেশ বড় একটা জায়গায় সেরকম একটা জিনিস সে পরে আসছে। এবং ওইখানে যখন আলোচনা হচ্ছিল, তখন অ্যাবরিজিনালদের সাথে, আমরা জানি যে অস্ট্রেলিয়ার যে আদিবাসী যে অ্যাবরিজিনাল, তাদের সাথেও কিন্তু আসলে অনেক রকমের অন্যায় হয়েছে, অনেক রকমের শোষণ হয়েছে, ইয়ে হয়েছে। ওই জিনিসগুলোকে আলোচনা করা হচ্ছিল এবং জিনিসগুলোকে আনা হচ্ছিল। তো এগুলো সে এখানে সেই প্যালেস্টাইন নিয়ে আছে আর কি। তো এরপর যখন লাঞ্চ ব্রেক হলো, তো তখন তার সাথে মানে কথা হচ্ছিল আর কি, এবং আমি তাকে একটু পোক করতেছিলাম আর কি, যদি আমি মুসলিম, তারপর আমি পোক করতেছিলাম যে যে সে যেহেতু আছে। আমি তাকে বললাম যে দেখো, তুমি তো মানে প্যালেস্টাইনে তুমি কখনো ছিলাও না, তুমি একজন অজি, তুমি এর আগে হয়তো অতটা জানতাও না, তুমি কেন এতটা যে প্যালেস্টাইন এত দূরে সেটাকে এত সাপোর্ট কথা বলতেছো? কিন্তু সেখানে তো তোমার নিজের দেশে, সেই অস্ট্রেলিয়াতেই তো আসলে এতগুলি ইয়ে হয়েছে, আহ, এতগুলি টর্চার হয়েছে, অ্যাবরিজিনালদের উপর এত কিছু হয়েছে, এত কিছু হয়েছে, তারপর কেন? এবং ও যেটা বলে যে এই প্যালেস্টাইনের একটা রেজিলিয়েন্সের একটা সিম্বলাইজেশন হয়ে গেছে। কারণ এই দেশটা তো প্রায় 80 বছর ধরে, আমরা যদি জানি যে ইয়াহিয়া তো 70 হয়ে গেছে, 80 বছর ধরে যে ওদেরকে বলা হয় যে একটা ওপেন এয়ার একটা প্রিজনের মধ্যে আছে, এবং ওর মধ্যে কিন্তু আসলে কেউই থাকতে পারার কথা না, কিন্তু চলতে পারার কথা না। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে তারা রেজিস্ট্যান্সটা এবং রেজিলিয়েন্সটা তারা করতেছে, এবং অনেকটা মনে হচ্ছে যে তারা মানে মরে যাচ্ছে, কিন্তু মানে তারপরেও তাদের মধ্যে এই প্রাণ শক্তিটা আছে, এর মধ্যে জীবনটা চলতেছে, এবং এর মধ্যে হচ্ছে তাদের বেঁচে থাকার স্বপ্ন আছে। এবং এখানে তো আমাকে একজনের নাম বলতেই হয়, যে মানে অস্ট্রেলিয়ান একজন প্যালেস্টাইনিয়ান ডক্টর, ওনার নাম হচ্ছে ডক্টর আজিজ ভাইমানি। এবং ওনার যে স্টোরিটা হচ্ছে যে উনি এই মানে অক্টোবরের আগে উনি তখন প্যালেস্টাইনে বেড়াতে গিয়েছিলেন, এবং তারপর যে অক্টোবর 7 ঘটনার পরে উনি আসলে ওখানে আটকে যান। এবং যখন যেহেতু উনি একজন ডাক্তার, এখন উনি অস্ট্রেলিয়ান একজন ডাক্তার, উনি প্যালেস্টাইনের বংশগত। তো উনি যেটা করছে যে তখন উনি ওখানকার যে এই প্যালেস্টাইনের যে হসপিটালগুলি, ওখানে উনি আহ গেলেন, এবং ওইখানে উনি সেবা করলেন। এবং উনি এখন ব্যাক করছেন, উনি রিসেন্টলি ব্যাক করছেন, এবং ওয়ান পাথ ওনাকে নিয়ে খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছেন। এবং ওইখানে উনি মানে বলছিলেন যে মানে মানে অনেক কিছু বলতে, এবং ওইখানে উনি মানে রিসেন্টলি উনি আবার মানে কুইন্সল্যান্ডেও আসছিলেন, কুইন্সল্যান্ডে আমাদের একটা ইভেন্টে আসছে, ওইখানে ওনার সাথে কথা বলেছিলেন। এবং উনি আবার আমাদেরকে ভিডিও দেখাচ্ছিলেন যে উনি যে যে 25 মিনিট ড্রাইভ করে যে যায়, পুরো ড্রাইভে হচ্ছে যে সব খালি ধ্বংস, মানে ধ্বংস ধ্বংস ধ্বংস, মানে এটার মধ্যে কোনো নেই। এবং বলতেছিল যে তোমরা যা কিছু দেখো সবকিছু আছে। এবং উনি খুব সুন্দর মানে তুলনা করছেন যে আমরা হাঙ্গার গেম মুভিটা হয়তো দেখেছি অনেকে, যে হাঙ্গার গেমটা যে দেখা গেছে মানে পুরো মনে হয় যেন হাঙ্গার গেমটা রিয়েল হয়ে ওইখানে আছে। বাট যেটা ডিফারেন্স হচ্ছে অনেক কাছে, এটা হচ্ছে যে ওরা যে কি পরিমাণ সাহসী, এবং ওরা যে কি পরিমাণ কারাজিয়াস, বলতেছে যে আমি ওর হাতকে অ্যাম্পুটেট করতেছে, আমার নিজে লজ্জা লাগতেছে যে আমি তাকে এরকম বাচ্চা ইয়ে করছে, কিন্তু সে আমাকে ভিক্টরি সাইন দেখাচ্ছে। এবং সে আরেকটা মানে বলতেছিল, ঘটনা বলছিল যে আমরা অপারেশন করতেছি, অপারেশন করার মাঝখানে হঠাৎ করে দেখি যে পাশের বিল্ডিং এ বোম হয়েছে, এবং সবখানে ব্লাস্ট হয়েছে, এবং উনি তো খুব ভয়ে এরকম করে ফেলতেছে। বাট ওনারা দেখেন মুচকে হাসি দিচ্ছে যে এরকম করে, এবং মানুষকে হাসি দিচ্ছে যে যে আমরা কি সবাই শুনতে পারতেছি, আমরা কি সবাই কথা বলতে পারছি, ও তার মানে তো আমরা এলাক, আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ, আবার কাজ করা শুরু হয়েছে। এই যে তাদের যে কারেজের যে বিষয়গুলি, এবং এটা কিন্তু আসলে পুরো ওয়ার্ল্ডকে একটা নাড়া দিয়ে দিয়েছে। আমরা কিন্তু একদিক দিয়ে বলতেছি যে তারা মানে তাদেরকে মারা হচ্ছে, কিন্তু তারা যে মরতেছে এবং এটা যে ইম্প্যাক্ট করতেছে,
এইটার যে স্যাক্রিফাইসের যে জিনিসটা, এটা কিন্তু আমরা হারে হারে আমরা মানে বিশেষ করে ওয়েস্টার্ন বলে আমরা টের পাইতেছি। আশা করি ইমরান তোর দিকে তো এরকম একই জিনিস আরো হচ্ছে। ভাইয়া যেটা বলি, আসলে এটা মানে এই এটা এক্সপ্লেন করা যে কি পরিমাণ যে আলোড়ন তৈরি হয়েছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। স্পেশালি আমার বলতেই হয় যে জেন জেড কথা খুব আসতেছে এখন। জেন জেড এ গ্লোবালি আমেরিকাতে আমরা দেখতেছি বিভিন্ন ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে শুরু করে টেনেসি, ম্যানচেস্টার থেকে মানে মিসিসিপি, মিশিগান ইউনিভার্সিটি, মানে শুধুমাত্র স্টুডেন্ট না, পরে ফ্যাকাল্টি মেম্বাররাও কিন্তু এরকম যে আহ, প্রতিরোধ বলি বা প্রতিবাদ, সেটার মধ্যে কিন্তু যুক্ত হয়েছে আউট অফ দেয়ার হিউম্যানিটি। এটা আমরা খুব দেখতেছি এবং এটা অস্ট্রেলিয়াতেও হচ্ছে। আমরা অস্ট্রেলিয়াতে আছি, আমরা অস্ট্রেলিয়া দেখছি সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, এই বড় সিটি গুলাতে প্রতি প্রতিটা সানডেতে স্টার্টিং ফ্রম অক্টোবর 7 প্রতি সানডে মানে প্রতি রবিবার কিন্তু হাজার হাজার মানুষের ঢল। এবং অবাক হয়ে যাওয়া যে ওই যে মানুষের ঢল যারা মিছিল করতেছে, শান্তিপূর্ণ মিছিল যেটা বলে, কিন্তু সেখানে কিন্তু মুসলমানদের থেকে অমুসলমানের সংখ্যা বেশি। খুব ইন্টারেস্টিং। মুসলমানের থেকে অমুসলিমদের সংখ্যা কিন্তু ওখানে বেশি। তো এটা একটা ডেফিনেটলি মানে প্যালেস্টাইনিদের জন্য এটা একটা পাওয়া। এটা তারা অর্জন করতে পারছে, এই রেসপেক্টটা গ্লোবাল কমিউনিটি থেকে তারা অর্জন করতে পারছে। তো আমি জাস্ট আমার ফাইনাল একটা পয়েন্ট বলবো যেটা আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, এবং গোয়িং ব্যাক টু আমরা যেহেতু স্ট্র্যাটেজিক রিলেশনশিপ নিয়ে কথা বলছি এবং এটা আমার লাস্ট পয়েন্ট হবে, সেটা হচ্ছে ডক্টর সোহেল হানিফ। উনি হচ্ছে কি কারেন্টলি সিও ফর এনজেডএফ ইউকে, এবং উনি একজন লয়ার প্লাস হচ্ছে একজন হানাফি ফিকের কাজ পড়াশোনা করছেন। উনি রিসেন্টলি অস্ট্রেলিয়া মেলবোর্নে ভিজিট করছিলেন, সামি হামির সাথে এসেছিলেন ইনফ্যাক্ট। উনি খুব সুন্দর একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলতেছিলেন সরি মুসলমানদের জন্য, এবং এটা খুব ইম্পর্টেন্ট। ওই ফ্রেমওয়ার্কে উনি যেটা বলার চেষ্টা করছেন, একটা কনসেপ্ট মুসলমানদের কমিউনিটিতে, মুসলিম কমিউনিটিতে, যেটা কমপ্লিটলি ইরিডিকেট করে দিছে ডিউ টু ওয়েস্টার্ন মিডিয়া, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং মুসলমানদের নিজস্ব কনফিডেন্সের কারণে। এই জন্যই উনি যেটা বলতে যাচ্ছিলেন ডক্টর হানিফ, যে আমরা মুসলিমরা আমাদের যে কোর কনসেপ্ট গুলা ওখান থেকে অনেক দূরে সরে আসছে এবং ওগুলাকে রিভিজিট করার দরকার আছে। এইটা বলে আমি আমার মোটামুটি আজকের যে পয়েন্ট গুলা শেষ করছি। ডেফিনেটলি আমার ভাইয়া যদি কিছু অ্যাড করতে চায়। আমি এখানে শেষ করার আগে মানে এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা, যদি বাংলাদেশের দিকেও তাকাই, যদি বলি যে বাংলাদেশে আসলে শ্রেষ্ঠ সন্তান কাদেরকে বলি, তাদেরকে আমরা যদি বীর শ্রেষ্ঠ বলি যাদেরকে, তাই না? কেন বীর শ্রেষ্ঠ? তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। বীরত্তম কাদেরকে বলি? যারা আসলে এরকম, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। আমরা যদি অস্ট্রেলিয়াতে আসি, যে অ্যানজেক ডে বলি অথবা অন্যান্য যে ডে গুলি যে বলি, বা অ্যানজেক ট্রফি সবগুলিকে একে আসে, সবাই হচ্ছে এই যে যুদ্ধ করেছে এবং তারা ওইখানে তাদেরকে শ্রেষ্ঠত্ব সর্বোচ্চ করেছে। এই ফেব্রুয়ারি আমাদের এই যে কোর কোর কনসেপ্ট গুলি, যেগুলিকে আমরা নেগলেক্ট করে আমরা মানে কি বলবো যে অনেক সময় নখদর্পণ হয়ে যাচ্ছে আর কি। এবং সেটা একটা রিভাইভালের একটা বড় একটা সময় এখন এসেছে, যাতে আমাদের এই কথাগুলি এবং এটার রুট মিনিং গুলিকে নিয়ে আমরা করা উচিত। তো এটা বলে আমি আমার জায়গাটা শেষ করছি। আমার যে জাস্ট লাস্ট পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে যে মানে একটা কমিটেড মানে মুসলিমদের গ্রুপ, তারা ইন্টেলেকচুয়ালি তারা মানে মানে স্ট্রাইভ করবে, জেনুইনলি কাজ করবে, এবং তারা যখন ক্যারিয়ারে ডিসিশন নিবে বা চিন্তা করবে, তারা তখন আসলে মুসলিমদের বৃহত্তর গুডটা নিয়ে কি আসলে চিন্তা করবে। এইটা আসলে খুবই খুবই দরকার। আমরা যদি আসলে দেখি যে গত ৭৫ বছরে আসলে কি পরিমাণে আহ, ইসরায়েলি আসলে খুব কমিটেড ওয়েতে কাজ করছে, এই সংখ্যাটা আসলে খুবই কম। এই যে আমার আমার তো আসলে পৃথিবীতে একটা সিগনিফিকেন্স রাখার জন্য আমার আসলে 2 বিলিয়ন মুসলমানের দরকার নাই। জাস্ট মানে 500,000 মুসলমান যদি গ্লোবালি যদি ডিফারেন্ট ডিফারেন্ট মানে সেক্টর থেকে যদি কমিটেড ওয়েতে 30 বছর বা 15 বছর কাজ করে, মানে মানে প্রত্যেকটা সেক্টরে মারাত্মক কিছু করা সম্ভব। মানে অ্যাবসলিউটলি মারাত্মক কিছু করা সম্ভব। মানে মারাত্মক হোয়াট আই মিন ইজ দ্যাট, মানে ইন দ্য সেন্স অফ কি পরিমাণ পাওয়ার প্লে সে করতে পারে, মানে ফর দ্য মানে গুডউইল অফ মুসলিমস। হ্যাঁ, যেই জায়গাটা বলছে যে মুসলিমদেরকে প্রোটেক্ট করার জন্য, তো সেই জায়গাটায় আমরা এখন আমরা খুবই আনাড়ি, সংখ্যায় আমরা বড় হয়েছি,
মানে মানে শরীর বড় হয়েছে, মাথা বড় হয়নি মুসলমানদের। ওই জায়গাটা আমি বলছি, মাথা বড় করার জন্য যদি, এবং যাদের মাথা বড় হয়েছে মুসলিমদের, তারা আসলে ইসলামের ব্যাপারে মানে মোটামুটি একটা প্ল্যাটফর্ম, একটা স্ট্রাকচারে এসে কাজ করতে খুব একটা ইন্টারেস্টেড না। তুমি টপ টেক কোম্পানিগুলোতে বলো, টপ ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো, তুমি দেখো ভর্তি মুসলমান চাকরি করতেছে। বাট যখন ওই পয়েন্টটা আসে যে না, আমরা আসলে মুসলিমদের জন্য আমরা জেনুইনলি আমরা কিছু প্ল্যাটফর্ম তৈরি করি, বা জেনুইনলি আমরা কিছু জায়গা বা অ্যাসপেক্ট বা স্পেস তৈরি করি, যেটা ফর আ লং পিরিয়ড অফ টাইম মুসলিমদেরকে প্রোটেক্ট করার জন্য কাজ করবে, আহ, বা মুসলিমদের ন্যারেটিভটাকে মানে স্ট্র্যাটেজিক লেভেলে পুশ করবে, তখন এই জায়গায় আমরা মানে খুব কম মানুষ পাই। সো বাট আমার কাছে মনে হয় যে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলাপ করছি। সো এই ধরনের ডিসকাশন আমার কাছে মনে হয় যে দরকার। তুই শেষ not কর। that- জি হ্যাঁ, ভাইয়া বলতে চাচ্ছিলেন। তুই শেষ করার আগে আমি ভাবছিলাম যে আমি এন্ড করবো যে এই যে আজকে যে কবিতাটা দিয়ে শুরু করেছিলাম, জি সেটা হচ্ছে যে ইফ আই মাস্ট ডাই, এটা দিতে আজকে জি আমি শুরু করেছিলাম আর কি। এবং হ্যাঁ এটা শিওর। লেখা বাই রিফাত আল আরির দিয়ে। তার গল্পটা বলা হয়নি, এবং সে যখন এই কবিতাটা লিখেছে, লেখাটা যখন শেষ করেছে, সে লিখেছেও এই প্যালেস্টাইনের এই ঘটনার সময়, এবং সে একজন প্রফেসর এবং একজন রাইটার। এবং সেই লেখার এক সপ্তাহ পরেই সে আসলে এয়ার স্ট্রাইকে মারাও যায়। বাট সে এই কবিতাটা যে কথাগুলি দিয়ে শেষ করেছে, লাস্ট 3টা লাইন আমি বলবো, সেটা হচ্ছে যে ইফ আই মাস্ট ডাই। শুরুতে যেভাবে বলেছিল, এই লাস্টটা সে বলছে ইফ আই মাস্ট ডাই, এবং সে এই কবিতাটা পড়ে যেন মনে হয়েছে সে আসলে সে বুঝতেই পারছে যে আমি আসলে মারা যাবো। আর সে এখানকার সার্কামস্টেন্সে ভাবছে, আমি বলতেছে যে ইফ আই মাস্ট ডাই। সে কিন্তু কোনো কমপ্লেন দিয়ে শেষ করে নাই। সে বলছে যে ইফ আই মাস্ট ডাই, লেট ইট ব্রিং হোপ, লেট ইট বি আ টেল। যেন এটা একটা কাব্য গাথা হয়, এটা যেন একটা আশার আলো হয়। তো আমরা মনে করি যে এই যে প্যালেস্টাইনে যে এতগুলি মানুষ আসছে, এতগুলি মারা গেছে, এটাই না জাস্ট একটা কমপ্লেনের ইয়ে। এটা আমাদেরকে একটা হোপ নিয়ে আসতেছে যে হ্যাঁ, যে তাদের যে একটা মেন্টাল রেজিলিয়েন্স, তাদের যে একটা মেন্টাল স্টেবিলিটি, যে ওরা যদি কোনো কিছু না করে যদি এত এত মানুষজনকে যদি জাগরণ করতে পারে, তাহলে আমরা কিভাবে অল্প মানে বিলিয়ন মানুষগুলোকে উঠে আসতে পারি। এবং ওই জন্যই আমাকে পার্সোনালি খুব ইন্সপায়ার করেছে আজকের এই ইয়েটা করার জন্য, পডকাস্টটা করার জন্য। এবং আমাকে পার্সোনালি খুব ইন্সপায়ার করেছে যে আমাদের মুসলমানদের লং টার্ম একটা কোনো কিছু দেখানোর জন্য, এবং অনেক বেশি স্ট্রাগল করার জন্য, যে ওরা যদি কোনো কিছু ছাড়াই এবং এইরকম একটা সার্কামস্টেন্সে যদি এই ধরনের জিনিস তৈরি করতে পারে, তাহলে আমরা কেন না। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসনিং। ইনশাআল্লাহ আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আরো কি ইন্টারেস্টিং টপিকের উপরে আপনারা চান যে আমরা তিন ভাই ডিসকাস করি। এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। সো আসসালামু আলাইকুম।